স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। ভোটের ফলের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। মোট ভোট পড়েছে 22.52%। 19,38,706 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র 4,35,490 জন। বিশ্লেষকরা বলছেন এরকম ভোটার অনুপস্থিতি গণতন্ত্রের জন্য শঙ্কা ও হতাশার। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। সংঘাত, সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণায় ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ থাকলেও ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচন কমিশনের হিসেবে ভোট পড়েছে মাত্র 22.52%। ভোটারের যে উপস্থিতি সেটা সত্যিই গণতন্ত্রের জন্য অশনির সংকেত এবং হতাশাব্যঞ্জক। দলগুলো জনগণকে আকর্ষিত করতে পারে নাই, কারণ দিন শেষে নির্বাচনের মধ্যে মানুষ যে অনীহা, অনাস্থা, আতঙ্ক সেটা আবার নতুন করে এবং জনপদে যে সহিংসতা সেটাও এক্ষেত্রে কাজ করেছে। যে পার্সেন্টেজ বলছে জনগণ সেটাকেও সন্দেহ করে। ভালো মন্দ মিলিয়ে নির্বাচন আমরা মনে করি যে খুব একটা খারাপ হয়নি, যদিও দুইজনের মৃত্যুর ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। 19,38,706 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র 4,35,490 জন ভোটার। ভোটারদের এমন কম উপস্থিতি গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইভিএম নিয়েও মানুষের একটু বিতর্ক আছে। ইভিএমে যে দ্রুততার সাথে রেজাল্ট দেওয়ার যে ব্যাপারটা, আধা ঘন্টার মধ্যে হবে, সত্যিকার যদি ইভিএম সেইভাবে কাজ করে 9 ঘন্টা পর দেওয়াটাই জনগণকে আরো সন্দেহযুক্ত করেছে। এটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য অন্যতম একটা অন্তরায়। ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টা বাংলাদেশের নির্বাচনে অত্যন্ত স্বাভাবিক, তবে প্রাণহানিটা কারো কাম্য নয়। সবকিছু মিলে নির্বাচন আমার মনে হয় মানুষ ভোট দিতে পেরেছে এবং তাদের পছন্দের নগরপিতাকে বেছে নিয়েছে। বিশ্লেষকরা মনে করেন নির্বাচনে সহিংসতা ও ভোটারদের অনাগ্রহের দায় নির্বাচন কমিশন ও রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নগরবাসীকে দেওয়ার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। বলছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে চট্টগ্রামকে নতুন রূপে সাজাবেন তিনি। অন্যদিকে ভোটে ডিজিটাল কারচুপি হয়েছে দাবি করে বিজিত প্রার্থী বিএনপি শাহাদাত হোসেন বলছেন নির্বাচনের নামে ক্ষমতাসীনদের প্রহসন দেখেছে চট্টগ্রামবাসী। নয়ন বুরাজয়ের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম। নৌকা প্রতীকে 3,69,248 ভোট পেয়ে আগামী 5 বছরের জন্য নগরপিতার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত মেয়র। জানান নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে দেয়া 37 দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবেন। দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে চট্টগ্রামকে নতুন রূপে সাজাতে চান রেজাউল করিম। আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা কিছু করা দরকার আমি সেটাই করে যাব। অন্যদিকে চশিক নির্বাচনে ভোট হয়নি বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নিজ বাসায় নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষমতাসীনদের ভোট ডাকাতি, বিএনপির এজেন্টদের উপর হামলা ও পরিকল্পিত সংঘর্ষের কারণে বন্দরনগরীর সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বরঞ্চ তাদের সহযোগিতায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে ভোটের আনন্দের উৎসবে তারা নেমেছে। তারা প্রতিটা সেন্টারে গিয়ে দখল করেছে। ভোটের আগের দিন রাত্রে 6% ভোট 22% তারা করে, তারা কি এটা বলতে পারে তারা জনপ্রিয় হয়েছে? চশিক নির্বাচনে ভোট পড়েছে 22.52%। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় সব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগ মনে করে চট্টগ্রাম সিটির বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অর্জন। বন্দরনগরীর মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলের এমন অবস্থান জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ বন্দরনগরীর নির্বাচনে আওয়ামী লীগ নয় বরং বিএনপির প্রতিপক্ষ ছিল পুলিশ। তবে নির্বাচনের একদিন পর একজন নির্বাচন কমিশনার
মাহবুব তালুকদার চট্টগ্রাম সিটি নির্বাচনকে অনিয়মের মডেল বলে উল্লেখ করেছেন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। লক্ষ্মীপুরে প্রায় সকল রাজধানীর সরকারি বাসভবন থেকে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর জেলার 3টি নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর বাস স্ট্যান্ড। সেই অনুষ্ঠানেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমালোচনা আর ষড়যন্ত্র করলেও বিএনপি চট্টগ্রামের মানুষের মন জয় করতে পারে। আর তথ্যমন্ত্রী সচিবালয়ে বলেন, নির্বাচনী মাঠেই ছিল না বিএনপি অংশগ্রহণ করলেও তারা কিন্তু শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরেই বসেছিল। তারা এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। এদিন দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ শওকত চৌধুরী জাপা ছেড়ে যোগ দেন বিএনপিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি নির্বাচনকে আখ্যা দেন রক্তাক্ত নির্বাচন বলে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই, যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন। বিকেলে নির্বাচন কমিশনে কমিশনার মাহবুব তালুকদার চট্টগ্রামের নির্বাচনকে বলেন অনিয়মের মডেল। কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচয়ক। এ ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ভ্যাকসিন প্রসঙ্গ। করোনার ভ্যাকসিন যুগে এখন বাংলাদেশ। দ্বিতীয় দিনে ঢাকার 5 হাসপাতালে টিকা নেন মন্ত্রিপরিষদ সদস্য, স্বাস্থ্য সচিব, বিএসএমএমই উপাচার্য সহ 500-র বেশি সম্মুখ সারির যোদ্ধা। পরে তারা জানান, জীবন রক্ষাকারী কাজে এ নিয়ে গুজবের কোনো অবকাশ নেই। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এই টিকা। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় কোভিড-19-এর টিকাদানের দ্বিতীয় দিনের কর্মসূচি। টিকা গ্রহণের প্রায় 30 মিনিট পর গণমাধ্যমকে উপাচার্য জানান, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই টিকাদান সম্পন্ন হয়েছে। টিকা নিতে কেউ ভয় না পেয়ে বরঞ্চ টিকা নিয়ে নিজেদেরকে সুরক্ষিত করেন। এই হাসপাতালে 200-র অধিক সম্মুখ সারির যোদ্ধা এদিন টিকা নেন। টিকা নেওয়া শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এটা কিন্তু ইন্ডিয়া কোনো ভ্যাকসিন না এবং এটা সক্ষম ভ্যাকসিন। অযথা যে সমস্ত গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে, এতে যেন কেউ কান না দেন। এই দিন মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে প্রথম টিকা নেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জবাব দিতেই নিলেন টিকা। আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই এবং আপনাদের সামনে আমি আছি এবং আমার এখনো এমন ধরনের কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে না। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও টিকা নেন। মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে কোভিডশিল্ড ভ্যাকসিন নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চলেছে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সকলকেই দেওয়া হবে ভ্যাকসিন। এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য, এই দেশের মানুষের উপকারের জন্য। কাজে যারা বিভ্রান্তি সৃষ্টি করবে, আমি মনে করি যে তারা ভালো কাজটি করছে না। মানুষকে যারা টিকা দিবে তারা যখন টিকা নিয়ে দেখাচ্ছে যে এই টিকায় কোনো সমস্যা হচ্ছে না, আমার তো মনে হয় যে আর কারোর মধ্যে দ্বিধা কাজ করা উচিত নয়। বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 100 নার্সকে দেয়া হয় টিকা। এছাড়া টিকা দেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালের মোট 260 জনকে। যতদিন ভ্যাকসিনেশন চলবে, এই ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়াকে ম্যানেজ করার জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে। ভ্যাকসিন কার্ড পেতে সুরক্ষা নামের ডিজিটাল প্ল্যাটফর্মটি এরই মধ্যে চালু করে দেওয়া হয়েছে, যেখানে 55 বছরের ঊর্ধ্বে সবাই নিবন্ধন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যুগে প্রবেশের দ্বিতীয় দিন আজ যেসব সম্মুখ যোদ্ধারা টিকা গ্রহণ করলেন তারা সকলেই ভালো আছেন। বললেন, জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনে ভয়ের কিছু নেই, বরং স্বেচ্ছায় সকলের দেয়া উচিত এই টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
টিকা নিয়েছেন সম্মুখ সারির যোদ্ধা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নগর সম্পাদক জাহাঙ্গীর আলম। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 স্টুডিওতে। টিকা নেয়ার পরে আপনার কি মনে হচ্ছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা এরপরে আসলে আপনি কতটুকু নিরাপদ এই টিকা, সেই প্রসঙ্গে আসলে সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আমি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কনভেনশন সেন্টারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড টিকা নিয়েছি। এই টিকা নিয়ে নানাভাবে বেশ কিছুদিন যাবৎ গুজব, আতঙ্ক এরকম একটা বিষয় ছিল। তো আমি আজকে যখন এই টিকা নেই, আমার কাছে তেমন কিছু মনে হয়নি এবং টিকা নেওয়ার সময় তেমন কোনো খারাপ অনুভূতি বা কোনো কষ্ট বা ব্যথা এরকম অনুভব করিনি। এবং টিকা নেওয়ার পর এখন পর্যন্ত আমি তো সকাল 10:30টায় টিকা নিয়েছি, তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি স্বাভাবিক এবং এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এবং আমি অনুভব করিনি। আমি মনে করি যে এই টিকা নিয়ে অকারণে আতঙ্কিত না হয়ে আমার মনে হয় প্রত্যেকেই এই টিকা নেওয়া উচিত। কারণ সারা পৃথিবী করোনা ভাইরাসের কারণে গত 1 বছর যাবৎ সারা পৃথিবীর ন্যায় আমাদের বাংলাদেশের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এবং আমি একজন সাংবাদিক হিসাবে গত 1 বছর আমরা যেহেতু মাঠে কাজ করতে হয়, সেই সাংবাদিকদের অন্যান্য পেশার মতো সাংবাদিকদের মধ্যেও ভয়, আতঙ্ক, নানা রকম বিষয় ছিল। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতো অনেকেই তারপরও মাঠে গিয়ে কাজ করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। প্রত্যেকের একটা আশা ছিল যে কবে এই ভ্যাকসিন আবিষ্কার করবে। সবাই এটা নিয়ে খুব আশান্বিত ছিলেন যে একটা ভ্যাকসিন আসবে। যাই হোক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সেই ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং গত 30 ডিসেম্বর এটা অনুমোদন পাওয়ার পরপরই আমাদের দেশে চলে এসেছে। এবং আজ গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এই টিকা প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেছেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে মাননীয় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এটা উদ্বোধন করেন এবং এখানে চিকিৎসক সহ সম্মুখ সারি যারা মাঠে কাজ করতে হয় প্রত্যেকে টিকা নিয়েছেন। এবং আমার জানা মতো একজন সাংবাদিক হিসেবে আমি সবার সঙ্গে কথা বলেছি, কেউ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি, প্রত্যেকেই ভালো আছেন। আমার সবার কাছেই বক্তব্য থাকবে যে আপনারা অকারণে কোনো গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেকেই এই টিকা নেবেন এবং এই টিকা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নগর সম্পাদক জাহাঙ্গীর আলম সরাসরি যুক্ত হয়েছিলেন। এদিকে দ্বিধাগ্রস্ত না হয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানালেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে টিকা নিলে মানুষের মধ্যে টিকা নিয়ে কোনো ভুল ধারণা থাকতো না বলেও মনে করেন এই রাজনীতিবিদ। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ভারতের দেয়া উপহার করোনা ভ্যাকসিন দেশে পৌঁছার পর এর মান ও শরীরে প্রয়োগের বিষয়ে নানা অভিমত দেখা যাচ্ছে মানুষের মধ্যে। নতুন ভ্যাকসিন হওয়ায় কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্ট চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। জোরাজোরি করেন নাই, যারা ইচ্ছুক সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স, সমস্ত হেলথ ওয়ার্কার্স, আয়া ওয়ার্ড থেকে শুরু করে আমাদের নিম্নস্তরের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদেরকে আগে টিকার ব্যবস্থা করতে হবে। বলেন মানুষের মধ্যে করোনা ভ্যাকসিনের মান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা খুব সহজে কেটে যেত যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে জনসম্মুখে এই ভ্যাকসিন গ্রহণ করতেন। যদি সরকারের বড় বড় প্রক্রিয়া ন্যূনপক্ষে স্বাস্থ্যমন্ত্রী আরো ভালোভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট টিকাটা সর্বসমক্ষে টেলিভিশন দেখে টিকাটা নেন, তাহলে জনগণের মনে একটা আস্থা সৃষ্টি হবে
নিঃসন্দেহে এরকম প্রভাব পড়বে সমস্ত সাধারণ মানুষের মধ্যে, তারা টিকা নিতে আগ্রহী হবে। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন অক্সফোর্ডের আবিষ্কার, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মনে করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। ডিফেন্স স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের কারোর সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতি মেনে চলার আহ্বান জানান। শালি জয় রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমরজ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। গত বছর এই প্রশিক্ষণে অংশ নেওয়া 225 কর্মকর্তার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রম শুরুর কথা জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশে সবাই সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর জীবন পাক, সেটাই কামনা করি। সবাই বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আর আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো। বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। এটা প্রমাণ যে আমি ভার্চুয়ালি আপনাদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। মানব পাচারের অভিযোগের মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের 4 বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। বৃহস্পতিবার এই রায় দেন আদালত। বর্তমানে তিনি কুয়েতে আটক রয়েছেন। এর আগে গেল 26 জানুয়ারি পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। গেল 6 জুন কুয়েতের আদালতের আদেশে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হন শহীদ ইসলাম পাপুল। একই সময় পাপুল ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক। তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে টেকনাফের উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 20টি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়। নিরাপত্তায় বহরটির সাথে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। রোহিঙ্গারা চট্টগ্রামে পৌঁছানোর পর জাহাজ যোগে তাদেরকে ভাষান্তরে নেওয়া হবে। এর আগে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে আনা হয়। তৃতীয় দফায় ভাষান্তরে নেওয়া হবে আরও 3000 রোহিঙ্গাকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। 4 দিনের সফরে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা প্রতিরোধে সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিরা জেসমিন সোমা। আগামী 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। গেল 17 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল বৈঠকের সময় সে আমন্ত্রণ গ্রহণও করেন মোদী। বিষয়টি চূড়ান্ত করতে বৃহস্পতিবার 4 দিনের সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আগামী আমাদের 25 তারিখে বা 26 তারিখে আসার কথা, হয়তো একদিন আগে আসবেন।
তো আমাদের এবারের যে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো আছে সেখানে ওনার কোন কোন প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে অন্যান্য কি কি ডেলিভারেবলস হতে পারে সেগুলো নিয়েও আমরা বিশদ আলোচনা করব। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক করবেন মাসুদ বিন মোমেন। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এবার আমরা আমাদের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে সবগুলোই আমরা আলোচনা করব। আর তিস্তার ব্যাপারে অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। গেল 16 ডিসেম্বর বিজয় দিবসেও মোদির ঢাকায় সফরের পরিকল্পনা ছিল, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় সম্ভব হয়নি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অবশেষে সাজার দায় থেকে অব্যাহতি পেলেন নিরপরাধ মোহাম্মদ কামরুল ইসলাম। 18 বছর আগের জালিয়াতির এক মামলায় দুর্নীতি দমন কমিশন দুদকের ভুল তদন্তে 15 বছরের কারাদণ্ড হয়েছিল কামরুল ইসলামের। এই সাজা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। রায় মোহাম্মদ কামরুলের ক্ষেত্রে সাজা পরোয়ানা প্রত্যাহার করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা পুনর্তদন্ত করে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। ওনাকে এখান থেকে অব্যাহতি দিয়ে দিলেন, উনি বেকসুর খালাস পাবে প্লাস এবং পুরো মামলাটি পুনঃতদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছে। যেই ধারায় অপরাধ 467, 68 এবং 471, এই ধারার অপরাধটি যদি এখনো অ্যান্টি কারাপশন কমিশন তদন্ত করার জন্য ক্ষমতাবান থাকেন তাহলে অ্যান্টি কারাপশন কমিশন তদন্ত করবেন, আর তা না হলে জেনারেল আমাদের আদার যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো আছে তারা তদন্ত করবেন। দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় আরও 2 ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সর্বনিম্ন দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। এই হিসেবে 2019 সালের তুলনায় দুর্নীতিতে বাংলাদেশ 2 ধাপ নিচে নেমেছে। আগের বছর অবস্থান ছিল 14তম। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণার সূচক প্রকাশ করে থাকে। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে 2020 সালের সূচক প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 31টি দেশের মধ্যে বাংলাদেশ 4র্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। ধারণা সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান স্কোরের বিবেচনায় বাংলাদেশ 100-র মধ্যে 26 স্কোর পেয়েছে, যেটি 2019-এর সমান। একই অবস্থা, একই স্কোর পেয়েছে বাংলাদেশ। অন্যদিক থেকে অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে 146তম এবার, যেটি 2019-এ 146তম ছিল। কিন্তু অন্যদিক থেকে আবার নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 2 ধাপ নেমেছে, অর্থাৎ আমরা 14 থেকে 2019-এ যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে 12শ অবস্থানে এসেছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক। সময় হলো আরো একটি বিরতির। সাথেই বিরতির পরে আবার স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। রিজেন কাণ্ডের মূল হোতা শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার জেলা এবং দায়রা জজ আদালতে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহিদকে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে আগামী 23 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। পৃথক দুটি মামলায় শাহিদ করিমের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। 2020 বছরের 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাকরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে শাহিদ করিমকে গ্রেফতার করে র্যাব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রামেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা যায় বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 9 পয়েন্ট বেড়ে 5724 পয়েন্টে অবস্থান করে।
এদিন 941 কোটি 8 লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 36 কোটি টাকা বেশি। বুকে ব্যথা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হওয়া ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সৌরভের চিকিৎসার জন্য এরই মধ্যে কলকাতার অ্যাপোলো হসপিটালে উপস্থিত হয়েছেন ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বাই থেকে এসেছেন যশলোক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অসির মেহতাও। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের আজই 2টি স্টেন্ট বসানোর কথা ছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সৌরভকে নিয়ে গঠিত 3 সদস্যের মেডিকেল বোর্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছরে জাতিসংঘ জলবায়ু সম্মেলনী হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলার শেষ সুযোগ। বুধবার এমন মন্তব্য করেন বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। নয়তো পুরো বিশ্ব হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি। এবছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারা। এই সামিটকে ঘিরে এখনই বেশ তৎপর যুক্তরাষ্ট্রের নতুন সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। ভারতের প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় জাতীয় পতাকাকে অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বুধবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো কেন্দ্রীয় সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন ইউনিয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর। বিক্ষোভের পরের দিনই কৃষক আন্দোলনের ঐক্যে ফাটল ধরেছে। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে কৃষক আন্দোলন থেকে সমর্থন তুলে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। জানাবো খেলার খবর। বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল সকাল 9:30টায় চট্টগ্রামের এবি আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। 3 দিনের ম্যাচকে ঘিরে 2 দলই সেরেছে নিজেদের অনুশীলন। এদিকে বাংলাদেশ টেস্ট স্কোয়াডও আজ মাঠে নেমেছিল নিজেদের ঝালিয়ে নিতে। কুচকির ইনজুরিতে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বৃহস্পতিবার সকাল থেকেই ভরপুর জহুর আহমেদের সবুজ গালিচা। একদিকে অনুশীলনে জাতীয় দল, তো অন্যদিকে 3 দিনের প্রস্তুতি ম্যাচকে ঘিরে ব্যস্ত বিসিবি একাদশ। শরীফুল, নাইম শেখদের লক্ষ্য মূল লড়াইয়ের আগেই সফরকারীদের মনোবল ভেঙে দেওয়া। এদিকে জাতীয় দলের সবাইকে পেলেও সাকিবকে ছাড়াই আজ অনুশীলন পর্ব কাটিয়েছেন ডোমিঙ্গো। সাকিবের কুচকির চোট পুরোপুরি ঠিক না হওয়ায় কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ইতিহাস বলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বেশ লাকি বাংলাদেশের জন্য। ক্যারিবীয়দের বিপক্ষে এখানে হওয়া 2 টেস্টের 2টিতেই অপরাজিত বাংলাদেশ। আছে 1 জয় 1 ড্র। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে টাইগাররা জানেন তাদের প্রত্যেকের কাজ। সবকিছু এত ইজি হয়তো বা হবে না, বাট আমি পার্সোনালি ভাবে মনে করি যে আমি বেশ কিছুদিন ধরে প্র্যাকটিসের উপর আছি এবং ওয়ানডে টিমেও ছিলাম। টেস্ট ক্রিকেটে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি নর্মালি আগের মতনই হচ্ছে যে জায়গাটা মেনটেন করব এবং জায়গা মেনটেন করে ওইখান থেকে হয়তো ভেরিয়েশন করে আর কি ভালো কিছু করার চেষ্টা করব। এদিকে সফরের শুরু থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটাররা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যা বড় অ্যাডভান্টেজ ক্যারিবীয়দের। পরিকল্পনা অনুযায়ী সবাই আছেন নিজেদের সেরাটা দেবার অপেক্ষায়। গেল ওয়ানডে সিরিজে 9 জনের অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন আরও 4 জন। দেখার বিষয় এই দলের বিপক্ষে রেকর্ডের পাতায় আরও কি পরিসংখ্যান যোগ করে বাংলাদেশ। তবে এটাও মনে রাখতে হবে, চেনা প্রতিপক্ষের চেয়ে অচেনা প্রতিপক্ষ আরও বেশি ভয়ানক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।